আজ যেন সময় থেমে আছে, প্রতি সেকেন্ড মনে হচ্ছে এক শতাব্দী। ঘড়ির টিকটিক শব্দ অস্বস্তির কারণ হচ্ছে যে খুব সামনে রাখা হোয়াইট অর্কিডের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সাবেত। দীর্ঘ 1.5 মাস যাবৎ আন্তারা তার সাথে কথা বলে না। আন্তারার ফোনে কল যায় না, ফোন বন্ধ থাকে। মায়ের ফোনে কল দিয়ে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু আন্তারা রাজি হয়নি। সব কাগজপত্র ঠিক হতে সময় লাগলো এতদিন। নানাভাবে যোগাযোগের চেষ্টা করে বিফল সাবেতকে আশার আলো দেখিয়েছে মারিয়া। তার কথাতেই সাবেত, আন্তারা, সাব্বির এবং তার মাকে এদেশে আসতে বলেছে। প্রয়োজনীয় সব মারিয়া নিজে করেছে। 7 দিন আগে যখন টিকিট কনফার্ম হয় তখন থেকে সাবেতের সময় যেন থেমে আসে। আন্তারার জন্য সাবেত বেলকনির পাশে রুম গুছিয়েছে, পুরোটা রুম সাজিয়েছে নিজের মতন করে। বিয়ের পর থেকে যে শাড়ি ব্যতীত কিছু পরেনি আন্তারা। ওয়েস্টার্ন কাপড়ের প্রতি তার টান নেই, তাই সাবেত নিজের পছন্দসই শাড়ি আনিয়েছে ইন্ডিয়া থেকে। একবার আসুক, একবার, তারপর সব অভিযোগ অভিমান উড়িয়ে দিবে আকাশে। সব ভুল স্বীকার করে নেবে। প্রয়োজনে যদি মারিয়াকে ডিভোর্স দিতে হয় দিবে, তবুও আন্তারাকে ছাড়া সে থাকতে পারবে না। রেস্টুরেন্টের হেড শেফকে আগে থেকে বলা আছে সে যেন হালকা আছে ঝাল ঝাল করে টমেটো, মুরগির মাংস এবং শ্বেত শুভ্র বাসমতি চাল দিয়ে ভাত রান্না করে রাখে। এক টুকরো লেবু, সাথে একটা আস্ত কাঁচামরিচ, ব্যাস তৈরি হয়ে যাবে তার আন্তারার প্রিয় খাবার। সব কাজ শেষে সাবেত নিজ হাতে থাকা রিস্ট ওয়াচের দিকে তাকিয়ে দেখতে পেল ফ্লাইটের সময় প্রায় হয়ে এসেছে। বুকের মধ্যিখানে ধুকপুকানি শুরু হয়েছে ততক্ষণে। এয়ারপোর্টের পার্কিং প্লেসে গাড়ি রেখে একপাশে দাঁড়িয়ে আছে সাবেত। এখনও ঘন্টাখানেক সময় বাকি। আন্তারাকে দেখার জন্য এমন অনুভূতি হবে কখনো ভাবেনি সে। আজ হঠাৎ মনে পড়ে গেল সে যেদিন দেশে ফিরেছিল সেদিনের কথা। পুরো বাড়ি জুড়ে মলন দেওয়া হচ্ছিল সরিষা, পরিবেশ ঝাঁঝালো গন্ধে মুখরিত। অনেকবার বলার পরেও সেদিন আন্তারা আনতে যায়নি সাবেতকে। সাবেত যখন বাড়িতে এলো তখন আশেপাশের অনেক মুরব্বী মানুষ আগে থেকেই তার বাড়িতে অপেক্ষা করছিল। সাবেতকে দেখে সবাই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে। আন্তারা ভিতর বাড়ি থেকে সবাইকে মিষ্টি, পানি এবং পান দিয়ে আপ্যায়ন করছিল, কিন্তু সাবেতের সামনে আসছিল না। সাবেত ফিরেছিল বিকেলের দিকে। আন্তারা সেদিন পুরো বিকেল পাকঘরে কাটিয়ে দিল। এ কাজ তো ও কাজ করেই চলেছে, তবে কতক্ষণ। ধীরে ধীরে বাড়ি ফাঁকা হলে সাবেত আন্তারাকে ডাক দিল, কেননা অনেক সময় হলো সে এসেছে, অথচ আন্তারা তাকে চোখের দেখা দেখার জন্য এলো না। এমনি তো একদিন ভিডিও কলে কথা না হলে তার মাথা খারাপ করে দেয়, অথচ আজ সে সামনে আর আন্তারা লুকোচুরি খেলছে। রাতে খাবার দেওয়ার সময় এক হাত ঘোমটা টেনে খাবার পরিবেশন করলো আন্তারা। পরিবারের মানুষ বলতে সাবেত, সাব্বির আর তাদের মা। সাব্বিরের সামনে আন্তারা এত বড় ঘোমটা টানে না, তবে এই ঘোমটার কারণ যে সাবেত এটা বুঝতে বাকি রইল না কারোর। সবাই মুখ টিপে হাসছিল, কিন্তু আন্তারা তার কাজে মশগুল। খাওয়া শেষে সাব্বির উঠে গেলে সাবেত আন্তারার কানের কাছে মুখ নিয়ে বলল, রাতে তো ঘুমানোর জন্য রুমে আসতে হবে নাকি? তখন কি করবে? তখন দেখব তোমার এই 13 হাত কাপড়ে 14 হাত ঘোমটায় কুলোয় কিনা। আন্তারা শুনেও না শোনার ভান করে কাজে ব্যস্ত হয়ে গেল। কাজের সুবিধার্থে সব কিছু ঘরেই, তাই ঘরের ভিড়তেই আন্তারা সব কাজ করছিল। এদিকে দুই ভাই বসেছে লাকেজ নিয়ে। আন্তারাকে শাশুড়ি হাত ধরে টেনে এনে পাশে বসিয়ে দেয়, কারণ যা সব তো ওর। সাব্বিরের জন্য যা আনা হয়েছিল সাব্বির নিয়ে রুমে চলে যায়। মা ঘুমাতে চলে গেলেন। আন্তারা জিনিসপত্র নিয়ে সাবেত রুমে চলে এলেও আন্তারার খবর নেই। আন্তারা রুমে এলো প্রায় 47 মিনিট পর। শীতে রীতিমতো কাঁপছে সে। সাবেতের ঠোঁটে তখন জ্বলন্ত সিগারেট। ঠোঁটে সিগারেট রেখে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, বকুলতলায় গিয়েছিলে? হুম। ভিতরের দিক দিয়ে? হুম। শীত লাগছে খুব? হুম। কি হুম হুম করতেছিস? এবার আন্তারা চোখ তুলে সাবেতের দিকে তাকায়। সাবেত সাধারণত তুই তখন ডাকে যখন আন্তারার জন্য তার মন প্রচণ্ড খারাপ থাকে। আপনার কি মন খারাপ? আন্তারার প্রশ্নে সাবেত নিরুৎসাহিত কণ্ঠে জবাব দিল, না, মন খারাপ হবে কেন? আসার পর থেকে একবার আমার দিকে তাকিয়ে দেখেছিস? আন্তারা কিছুই বলে না, চুপচাপ ফ্লোরের দিকে তাকিয়ে রইল। কাল ফিরতি টিকিট কাটবো, চলে যাব। এরপর আশা করি তোর সমস্যা হবে না। তুই চাইলে মায়ের কাছে ঘুমাতে পারিস। আচ্ছা, জবাব দিয়ে আন্তারা দরজা খুলে চলে যাচ্ছিল।
সাবেত চিন্তাও করেনি এমন হবে। ত্রস্ত হাতে আন্তারাকে টেনে রুমে এনে আষ্টে পৃষ্ঠে বেঁধে নেয় নিজের সাথে। আন্তারার স্পর্শ যেন একটা ছোট্ট বিড়ালছানার স্পর্শ। সুযোগ পেলে সে দিয়ে যায় বুকের ভিতর। কাছে আসছিলে না কেন? আপনাকে দেখে আমার ভীষণ লজ্জা লাগছিল। আন্তারা এমন কথায় উচ্চস্বরে হাসে সাবেত। তার বিবাহিত স্ত্রী তার কাছে আসতে লজ্জা পাচ্ছে, যেখানে তাদের বিবাহিত জীবনের বয়স বছর 4 ছাড়িয়েছে। আন্তারার মাঝে সাবেত আলাদা এক শান্তি খুঁজে পায়। সকল শান্তি অবসাদ কর্পূরের মতন উবে যায়। অথচ মারিয়ার সাথে যতবার অন্তরঙ্গ সম্পর্ক হয়েছে সববার মনে জমেছে বিষাদের কালো মেঘ। মারিয়ার কথা মনে হওয়ার হুঁশ ফিরল সাবেতের। আন্তারা আসছে, সে কিভাবে মারিয়াকে মেনে নিবে, বা মারিয়া কিভাবে আন্তারাকে মেনে নিবে? এদিকে মারিয়ার ডেলিভারি ডেট কাছাকাছি। সব ঠিকঠাক হবে তো? চিন্তার রেখা ভেসে উঠল সাবেতের চোখে মুখে। না, আন্তারা তো আসেনি, শুধু মা সাব্বির এসেছে। আন্তারা নাকি জানিয়েছে সে সাবেতের মুখ দেখতে চায় না, কারণ সাবেত তাকে ঠকিয়েছে। সাবেতের কাছে আসার থেকে নাকি মরে যাবে, এটাও ভালো। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, এক পরন্ত বিকেলে অস্তমিত অর্ককে সাক্ষী রেখে সাবেত জানতে পারল আন্তারা তালাকনামায় সই করে দিয়েছে। হলুদে এক পাখি ন্যায় আন্তারার পরনে হলুদ রঙা শাড়ি, চারিধারে সরিষার সমারোহ। সেখানে চুল খুলে দাঁড়িয়ে আছে আন্তারা, আট পরে হাসি ঝুলে আছে আন্তারা ঠোঁটে। আন্তারার চোখে মুখে স্নিগ্ধতা যেন উপসে পড়ছে, শুভ্র স্মৃতিতে রোদের আলোয় চিকচিক করছে। সেদিকে স্থির দৃষ্টি সাবেতের। ওয়ালেটে রাখা ছবির দিকে তাকিয়ে আছে সাবেত। কি করে সাইন করে দিল সে? আন্তারা এত বদলে গেল। রাগে গা রিরি করে উঠেছে সাবেতের। এই বুঝি রাগ সামলাতে না পেরে কোনো অঘটন ঘটিয়ে ফেলে সে। ঠোঁটে সিগারেট পুড়ে চোখ বন্ধ রেখেছে। আন্তারার সাথে যোগাযোগের মাধ্যম আর নেই। এতদিন মায়ের ফোনে কল দিয়ে সব জেনে নিত, কিন্তু আজ কি করবে? বিধিবাম ফোন হারিয়েছে কোথায় সে নিজেও জানে না। এলাকার কাউকে কল দেওয়ার ব্যবস্থা তার নেই। একমাত্র উপায় ইমন। ওর মাধ্যমেই আন্তারা পেয়েছিল সাবেতের বিয়ের খবর। এরপর মারিয়া ওকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে। গ্রামের মানুষ বলতে একমাত্র সে আছে। এবার ইমন পারবে আন্তারার সাথে যোগাযোগ করিয়ে দিতে। সীসা টানছিস কেন? চোখ বন্ধ রেখে সাবেত উক্ত ব্যক্তিকে বসতে বলে। কিছুক্ষণ পর ওয়েটার এসে 1 কাপ গরম পানি সাথে গ্রিন টি দিয়ে গেল। লংয়ের গন্ধে চোখ মেলে তাকায় সাবেত। সামনে বসে আছে এক রমণী, পরনে হোয়াইট শার্ট, নেভি ব্লু জিন্স, পনিটেইল করে বেঁধে রাখা চুলের কিছু এসে পড়েছে সামনের দিকে। কাপে টি ব্যাগ রাখতে রাখতে বলল, স্বামী, তোর আড়ার জন্য শাড়ি নিয়ে এসেছি, তবে তোর চেহারা দেখে মনে হচ্ছে না যে এসব শাড়ি তোর প্রয়োজন রয়েছে। তাফসির, আরা আসেনি। বুঝেছি, তোর চোখ মুখ এটাই বলছে। আমি জাস্ট ভাবতে পারছি না ও তালাকনামায় সই করে পাঠিয়েছে। ইউ মিন ডিভোর্স পেপার? এটা তো অস্বাভাবিক কিছুই নয়। মানে? তুই? আন্তারা এমন সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। তুই বিয়ে করতে পারবি অথচ ও তোকে ছাড়তে পারবে না? আমি ওকে কতটা ভালোবাসি তুই জানিস? তুই ওকে কতটা ভালোবাসিস তুই জানিস? ভালোবেসে কতটা দিয়েছিস, কি কেড়ে নিয়েছিস ভেবে দেখিসনি? আমি মারিয়াকে বিয়ে করতে বাধ্য ছিলাম। ফিজিক্যাল হতে বাধ্য হয়েছিলি? আফটার অল আই এম এ ম্যান টু। আই হ্যাভ সাম ফিজিক্যাল নিডস। ব্রাভো মাই বয়, ব্রাভো, ইউ হ্যাভ সাম ফিজিক্যাল নিডস। সো ইজ দেয়ার নো ফিজিক্যাল ডিমান্ড ফর আন্তারা? তাপসির, তুই রেগে যাচ্ছিস কেন? আমি রাগ করছি না। তুই জানিস আমার কাজ শব্দ নিয়ে খেলা করে মানুষের মনের অসুখ সারানো। তুই কি পারিস না আমার আন্তারাকে আমার কাছে ফিরিয়ে আনতে সাহায্য করতে? যে নিজের সাহায্য না করে তার সাহায্য সৃষ্টিকর্তাও করেন না। তুই তো মারিয়ার লিগেল অভিভাবক, তাই না? রাজকন্যা সমেত রাজত্ব পেয়েছিস। তাহলে তাই নিয়ে থাক। আন্তারার মতন বোকা মেয়ের মরে যাওয়াই ভালো। তাফসিরে এমন কথাই শুধু ফেলিয়ে তাকিয়ে রইল সাবেত। চায়ের কাপে চুমুক দিয়ে তাফসির দৃষ্টি নিক্ষেপ করলো সামনের দিকে। একটা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো তার বুক চিরে। তারপর ধীর গলায় চোখ মুখ শক্ত করে বলল, শালা প্রেমিক পুরুষদের জাতটাই হারামির জাত। সাবেতের মায়ের চোখ মুখের খুশির ঝিলিক যেন কমছেই না। ফোনে মারিয়া যা দেখিয়েছিল, এত তার 4 গুণ সম্পত্তি। এসব দেখাশোনা করে ভালোভাবে জীবন কেটে যাবে তার 2 ছেলের। আর কি চাই? তার 2 ছেলে দুধে ভাতে থাকবে। এর জন্য হাজার আন্তারাকে বলি দেওয়া যায়। তাছাড়া সাবেত মারিয়ার সাথে সুখে আছে, না হলে মারিয়া পোয়াতি হয় নাকি? পোয়াতি মনে হতেই বুকটা মোচড় দিয়ে উঠল সাবেতের মায়ের। আন্তারাও যে প্রায় মাস 5 অন্তঃসত্ত্বা।
মেয়েটা কিছুই খেতে পারে না, কে জানে কেমন আছে। এতগুলো বছর একসাথে থাকায় আলাদা মায়া জন্মেছে মনে। ঠিক তখনই মারিয়া সাবেতের মায়ের জন্য গরম এক মগ কফি এনে দিয়ে আদো আদো বাংলায় বলল, আমি চা বানাইতে পারি না, কফি খেয়ে দেখুন, ভালো লাগবে। মাহির বসে আছে আন্তারার পায়ের কাছে, পা দুটো অসম্ভব ফুলেছে। এত দ্রুত শরীরে পানি আসার কথা নয়, পা প্রচণ্ড ব্যথা দেখে বোঝা যাচ্ছে। আগ্রহ ছোট ছোট হাতে পা মালিশ করছে আন্তারার। আগ্রহ, যাও তো বাবা, তোমার মাকে বলো হালকা কুসুম গরম পানি নিয়ে আসতে। মাহিরের কথায় আগ্রহ ছুট লাগায় মায়ের কাছে। এদিকে আন্তারার পায়ে স্পর্শ করতেই আন্তারা পা সরিয়ে নেয়। মাহির মুচকি হেসে পায়ে হাত দিতে দিতে বলল, শুভাকাঙ্ক্ষী হিসেবে নয়, তোর স্বামীর বন্ধু হিসেবেই তোর খেয়াল রাখতে দে, কারণ খুব দ্রুত তুই যার আমানত সে এসে তোকে নিয়ে যাবে। আমি যখন এদেশে এসেছিলাম আমার দিন বেশ ভালোই চলছিল। স্টাডির পাশাপাশি জব করছিলাম, যা ইনকাম হতো বেশ ভালোভাবে চলে যেত, বাড়িও পাঠাতে পারতাম। এমনি এক রাতে কাজ শেষে ফিরছিলাম, একটা হসপিটালে রিসিপশনে ছিল আমার কাজ। রাত তখন প্রায় অনেক। আরা ছিল ফোন কলে ব্যস্ত। শহরের মানুষকে পাশ কাটিয়ে আরার সাথে কথা বলতে বলতে ফিরছি আমি। ঠিক তখন দেখতে পাই একটা ছেলে একটা মেয়েকে বেধড়ক মারছে। ভিনদেশ বলে কাটিয়ে যেতে চাইলাম, কিন্তু মেয়েটার চিৎকার শুনে আরা বলল অন্তত মানুষ হিসেবে সাহায্য করতে। আমি তাদের দিকে এগিয়ে যেতেই ছেলেটা তটস্থ হলো, ইংরেজিতে জঘন্য গালি দিল আমার উদ্দেশ্যে। তবুও শান্ত স্বরের সমস্যা কি জানতে চাইলে ছেলেটা আমাকে আগত করে বসলো। আমার মেজাজের 12টা ততক্ষণে হয়েছে, কারণ মেয়েটার অবস্থা ভালো ছিল না, কিন্তু মেয়েটাকে নিয়ে যাওয়ার কোনো উপায় ছিল না। ছেলের সাথে ধস্তাধস্তির এক পর্যায়ে পুলিশ আসে। যেহেতু আমি ভিনদেশি এবং বাঙালি, তাই দোষ আমার উপরেই প্রায় চলে এসেছিল। তখন মেয়েটা সত্যি বলায় আমাকে নয় অন্য ছেলেকে পুলিশি হেফাজতে নেওয়া হয়। মেয়েটাকে ধরে তার বাড়িতে নিয়ে যাওয়ার পর মেয়েটা বেশ অসুস্থ হয়ে পড়ে। রাত 2টোর সময় প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করিয়েছিলাম। সুস্থ হওয়ার পর সবটা জানতে পারলাম। মেয়ের নাম মারিয়া, বাবা মুসলিম, মা খ্রিস্টান। কয়েকদিন হলো বাবা গত হয়েছেন। যে মারধর করছিল সে মারিয়ার প্রেমিক। বাবার স্মৃতি বলতে শুধু রয়েছে তার রেস্টুরেন্ট, কিন্তু জুয়ারি প্রেমিক তার মালিকানা চাইছে। মারিয়ার অভিভাবক হিসেবে আর কেউ নেই, না আছে ওকে সাপোর্ট করার মতন কেউ। আমার সম্পর্কে সব জেনে মারিয়া তাকে তার রেস্টুরেন্টে জব অফার করে। মূলত সে চাইছিল একটা নিরাপত্তা, ভিনদেশির উপর নির্ভরতা। আমি আরাকে সব জানানোর পর আরা রাজি হয়, এবং এরপর মারিয়া ওখানে জব, সাথে আমার লেখাপড়া বেশ ভালোই চলছিল। একদিন রাতে বিধ্বস্ত মারিয়া এলো আমার দরজায়, উস্কো খুস্কো চুল, রক্তিম চোখে টুইটুম্বর পানি, ঠোঁটের আগায় রক্ত। বুঝতে বাকি রইল না স্মিথ মানে মারিয়ার সাবেক প্রেমিক পুনরায় আঘাত করেছে। সিরাতে মারিয়া আমাকে একটা প্রস্তাব দেয়, তাকে বিয়ের প্রস্তাব, কিন্তু আমি সাফ মানা করে দেই, কারণ আরাকে ঠকানোর বা দ্বিতীয় বিয়ের কথা বলার মতন সাহস আমার নেই। পরদিন যথারীতি কাজে যাই। সেখানে হঠাৎ উদয় হয় স্মিথ। বেশ হট্টগোল বেঁধে গেল। মারিয়ার কোনো অভিভাবক নেই, এটা নিয়ে মারিয়া বেশ কান্নাকাটি করলো। আমি কি করব, কিন্তু মারিয়ার নিরাপত্তা বেশ চিন্তায় ফেলে দিল। শেষবার মারিয়া যখন আমার কাছে এলো তখন আমি ফেরাতে পারিনি ওর দু চোখের পানি দেখে। বিয়ে করে নিলাম মারিয়াকে, অথচ আন্তারাকে জানানোর সাহস আমার হয়নি। এরপর আরাকে নিয়েই ব্যস্ত ছিলাম। বিয়েটা নামমাত্র ছিল, তবে এক ছাদের নিচে থাকতে থাকতে হয়তো মারিয়া আমাকে ভালোবেসে ফেলেছে, আর আমার মনে মায়া জন্মেছে। আর সে থেকেই তাপসির মনোযোগ দিয়ে শুনছিল সাবেতের কথাগুলো। দৃষ্টি ছিল শূন্যে। বা হাতে অনামিকায় থাকা কুইন সাইনের আংটি বার দুয়েক দেখল। এই আংটিটা। চোখ বন্ধ একটা দীর্ঘশ্বাস ফেলল, দাঁত দিয়ে নিচে ঠোঁট কামড়ে ধরে কিছু একটা আয়ত্ত করে নিয়ে বলল, জানিস তো প্রিন্স আমার সাথে বিগত 2 মাস যাবৎ কথা বলে না, কোনো একটা মেয়ের কারণে। আমার জন্য তোর কষ্ট হয় সাবেত এসব শুনে? হয়। তোর মতন একটা মেয়েকে এভাবে ঠকানোর কি খুব প্রয়োজন ছিল? আমাদের প্রত্যেকের এক একটা না পাওয়ার গল্প আছে, গল্প আছে ঠকে যাওয়ার বা কাউকে ঠকানোর। কখনো ভেবে দেখেছিস স্টার্সের হয়তো এমন কেউ আছে যে তার কষ্টে কষ্ট পাচ্ছে, দুহাতে আগলে রাখছে? এমন কেউ নেই, আমি ব্যতীত আর কেউ নেই। স্টার্স নিজেও হয়তো এমন ভাবতো, কিন্তু তুই ওর ভরসা রেখেছিস।
স্টার শব্দ শুনতেই সাবেতের বুকে রক্ত ছলকে উঠল। তাফসির আন্তারাকে স্টার্স বলে ডাকে, এদিকে মাহির তো আন্তারাকে তারা বলে ডাকে। সাবেতের অনুপস্থিতিতে একমাত্র মাহির আন্তারার কাছাকাছি থাকবে। মাহিরের নাম মনে হতেই সোয়াল শক্ত হয়ে গেল সাবেতের। আন্তারার প্রতি মাহিরের অনুভূতি সে জানে না, তবে মাহির আন্তারাকে সমীহ করে এটা সে জানে। সাবেত কি যেন ভাবছিল, এমন সময় তাফসির বলল, শুনেছি কায়া দেখলে মায়া বাড়ে, সামনাসামনি সব মিটিয়ে নে, অনেক দেরি হয়ে যাওয়ার আগে। তবে এদিকে খেয়াল রাখিস, মারিয়া মেয়েটাও তোর উপর নির্ভরশীল, মা হতে চলেছে। তবে স্টার্স বুদ্ধিমতী মেয়ে, যা সিদ্ধান্ত নেবে আশা করি এতে মারিয়া, তুই বা স্টার্স কারো কোনো ক্ষতি হবে না। আমি দেশে ফিরে যাব, যা হবার হবে। আরা চাইলে ফিরবো, না হলে না। তবুও আমি পাহাড় সমান অভিযোগ বা আত্মগ্লানি নিয়ে বাঁচতে পারবো না। আমি খুব দ্রুত দেশে ফিরে যাব। সাদা ধবল পায়ের আঙ্গুলগুলো বেশ লালচে হয়ে আছে, কিছুটা স্ফীত। পায়ের আঙ্গুলগুলো দেখে মনে হচ্ছে কেউ একজন দুধে হালকা আবির মিশিয়েছে, যার দরুন একটা মিষ্টি মিষ্টি রং ফুটে উঠেছে। আন্তারার পায়ের দিকে তাকিয়ে মুচকি হাসি হাসল মাহির। আবিরের রঙের কথা ভাবতেই মনের গহীনে রক্ত ছলকে উঠেছে। এক নিঃসঙ্গ নিস্তব্ধ গ্রীষ্মের দুপুরে একাকিত্ব অনুভব হচ্ছে। বুক চিরে বেরিয়ে এলো এক অজানা দীর্ঘশ্বাস। চোখ বন্ধ করে নিজেকে আয়ত্ত করতে চাইলে মানসপটে ভেসে উঠল কোনো এক নারীর ঠোঁটের নিচে ডান পাশের ছোট্ট তিল, হাতে থাকা লেডিস ওয়াচ, তবে মুখটা বেশ অস্পষ্ট। মাহির চাইলেও মনে করতে পারে না সে মুখ। অচিরেই শক্ত হয়ে উঠল মাহিরের চোয়াল। আগ্রহের উপস্থিতিতে চোখ মেলে তাকায় মাহির। পুনরায় দৃষ্টি স্থির হলো আন্তারার পায়ে। হাত দিতে যাবে ঠিক তখন আন্তারা পা সরিয়ে নেয়। মাহির শক্ত হাতে পা ধরে নিয়ে ঈষৎ গরম পানিতে পা রাখে আন্তারা বেশ স্বস্তি পাচ্ছে। প্রচণ্ড ব্যথা লাগছে পায়ে, আঙ্গুলের ফাঁকে ফাঁকে ঘা হয়ে অবস্থা বেহাল। তারা, তুই খালি পায়ে আর হাঁটবি না। কাদা মাটিতে নামবি না। কাদা পায়ে থাকিস তাই আজ এমন হয়েছে। আমি সব সময় থাকবো না রে, তুই কি বুঝিস না? এই পৃথিবীতে কেউ দীর্ঘস্থায়ী থাকে না। স্বার্থ উদ্ধার হলে সবাই চলে যায়। আন্তারার কথায় আহামরি কিছু ছিল না, তবে যা ছিল তা হলো একরাশ অভিমান। এক ফালি রোদ এসে পড়েছে আন্তারার কোলে। পেট ইদানিং বেশ বড় হয়েছে, চোখ মুখে শুকনো ভাব। মায়ের কিছুই বলল না, চলে যাওয়ার আগে শুধু বলে গেল, বকুলতলায় যাস নে তুই এ অবস্থায়, পড়ে গেলে উপায় থাকবে না। বাচ্চাটার কোনো দোষ নেই, ওকে বাঁচতে দে, আসতে দে এই পৃথিবীতে। আমরা পৃথিবীতে বড়ই একা, আমাদের কেউ নেই, আমরা কেউ কারণ নই। দিন শেষে আমরা প্রতিটি মানুষ বড্ড নিঃস্ব। কেউ হেরে যায় নিজ গল্পে, কেউ বা পরের স্বপ্নে। তবু আমরা বাঁচি একটি নতুন ভোরের আশায়। এক বুক স্বপ্ন এবং একটি শান্তির ইচ্ছে নিয়ে ঘুমাতে যাই। একটু শান্তির আশায় নির্ঘুম কাটানো রাতের হিসেব কখনো করি না, না করি দীর্ঘশ্বাসের হিসেব। তবু আমরা বাঁচি, হয়তো পরের জন্য, অথবা হয়তো নিজের জন্য। ঠিক তেমনি হেরে যাওয়ার গল্পে ফিরে এলো না সাবেত। আন্তারা প্রতিদিন গাছের গোড়ায় পানি দেয়, বকুলতলায় যায়, নিয়মিত ফোনে মেগাবাইট লোড দেয়, ফোন চার্জ দেয়, অথচ আসে না কোনো কল বা ছোট্ট একটা মেসেজ। একাকিত্ব আন্তারা চুপসে গেছে সাবেতের অপেক্ষায় ধীরে ধীরে বড় হচ্ছে তার গর্ভের সন্তান। আজ সকালে মারিয়া ছেলে জন্ম দিয়েছে। সাবেতের মায়ের খুশি যেন ধরছে না। ভাগ্যিস সেদিন ওই তাফসিরের সাথে কথাগুলো শুনেছিল, তাই তো বুঝ দিয়ে আটকে রেখেছে ছেলেকে। কারণ এমন রাজত্ব সহ রাজকন্যা ছাড়া আর নিজের পায়ে কুড়াল মারার সমান কথা। 7 মাসের ভরা পেট নিয়ে আন্তারে এগিয়ে যাচ্ছিল ইমনদের বাড়ি। সেখান থেকে যদি সাবেতের সাথে যোগাযোগ করা যায় এই আশায়। এই একটু পথ হেঁটে এসে ঘেমে নিয়ে অস্থির আন্তারা ঘরের বাইরে বসে পড়ল সে। তারপর ইমনের মায়ের উদ্দেশ্যে বলল, চাচি, ইমন ভাইরে একটু। কথা শেষ করার আগে ইমনের স্ত্রী এসে বলল, আম্মা দেখেন, সাবেত ভাইয়ের সেই বিদেশি বউয়ের ছেলে হয়েছে, সবাই কি খুশি। শাশুড়ি ধমকে চুপ হলে খেয়াল করলো আন্তারা বসে আছে। আন্তারা হাত বাড়িয়ে ফোন চাইল। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখতে পেল হাসি হাসি মুখে সাবেত বসে আছে ছেলেকে কোলে নিয়ে। পাশেই বেডে শুয়ে সাবেতের বাম হাত আঁকড়ে ধরে আছে মারিয়া। একজন মানুষকে ভালোবাসলে তার সবটা ভালোবাসতে হয়। ভালো লাগাকে ভালোবাসতে হবে, খারাপ লাগাকে ভালোবাসতে হবে,
তার রাগ, অভিমান, দুঃখ, কষ্ট, শান্তি, প্রশান্তি সব কিছুকে ভালোবাসতে হবে। ভালোবাসায় 51-54 ধারা নেই, তবে ধারাগুলো থাকা বড্ড প্রয়োজন। কারণ শুধু নারীই পারে সবটা দিয়ে ভালোবাসতে। কর্তব্যের বেড়াজালে বন্দি পুরুষদের ভালোবাসা। পৃথিবীর সব পুরুষ এক নয়, তেমনি এক নয় সকল নারী। পরকীয়ার জন্য যখন একদল নারী আঙ্গুল তুলে দোষ দিচ্ছে পুরুষ সমাজকে, ঠিক তখন কিন্তু বাকি 4 আঙ্গুল নিজেদের দিকেই রয়ে যায়। ঠিক তেমন ধর্ষণের জন্য পুরুষ সমাজ যেমন নারীর পোশাকে আঙ্গুল তুলে, বাকি আঙ্গুল থেকে যায় নিজেদের দিকে। দিন শেষে নারী পুরুষ একে অপরের পরিপূরক। আমরা এক জাতি অন্য জাতিকে ছাড়া চলতে পারি না। তবে কেন একদল অন্য দলের দোষ খুঁজে বেড়ায়? পুরুষ মানুষ সৌন্দর্যের পূজারী। ভালোবাসার সাথে শারীরিক একটা সম্পর্ক রয়েছে। সঙ্গী যত স্মার্ট হবে তার প্রতি চাহিদা আমাদের বাড়বে। মূলত আমাদের মনে লাভ অ্যাট ফার্স্ট সাইট বলতে কিছুই নেই। আমরা ভেবে চিন্তা করি, হিসেব নিকেশ অনুযায়ী ভালোবাসি। কারণ আমরা সবাই সুন্দরের পূজারী। ভালোবাসা এবং সৌন্দর্য দুটোই বেদনা মেশানো হওয়া উচিত। মহান সৌন্দর্য এবং ভালোবাসার সাথে বেদনা মেশানো না থাকলে তাদের কদর আমরা করতে পারি না। এডগার এলেন পোর কি বলেছিলেন জানেন? এ ফিলিং অফ স্যাডনেস অ্যান্ড লঙ্গিং দ্যাট ইজ নট অ্যাকিন টু পেইন অ্যান্ড রিসেম্বলেস সরো অনলি অ্যাজ দ্য মোস্ট রেসেম্বলিজ দ্য রেইন। আমাদের জীবন বড্ড ছোট। অন্যকে শুধরে দেওয়ার আগে নিজে শুধরে নিতে হবে। ভালোবাসার বিনিময়ে ভালোবাসা পেতেই হবে এমন নয়। সেশন শেষ হওয়ার ঘন্টা বাজতে উঠে দাঁড়ায় তাফসির। ধীরে স্টুডেন্ট বেরিয়ে যাওয়ার পর বেঁধে রাখা চুল খুলে দিল সে। হিউম্যান সাইকোলজি নিয়ে লেখাপড়া করেছে তাফসির, তাই খুব দ্রুত মানুষের মন অবধি পৌঁছাতে পারে সে। এখন তার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে সাবেদ আসবে, এসে বলবে সে আন্তারকে ভুলতে পারছে না, দেশে ফিরে যাবে। তবে তাফসির এটাও জানে যে সাবেতের মা আবার কোনো একটা কসম দিয়ে তাকে আটকে দিবে, যেমনটা দিয়েছিল মাস 2 আগে। ভদ্রমহিলা যুক্তিতে না পেরে মারিয়ার পেটে সাবেতের হাত রেখে কসম নিয়েছিল বাচ্চা হওয়ার আগ অবধি সে দেশে যাবে না। যদি যায় তাহলে তার অনাগত সন্তানের ক্ষতি হবে। সাবেদের মনে হয়তো বাবা হওয়ার সূক্ষ্ম অনুভূতি জন্ম নিয়েছিল, তাই সাবেদ চুপচাপ মেনে নিয়েছিল। মারিয়ার সন্তান জন্ম দেওয়ার পর কসমের সময় শেষ, তাই সাবেদ আসবে এখানে, আন্তারার কাছে ফিরে যাবে এটা জানাতে। সারা বিকেল আন্তারাকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। একা কোথাও যাওয়ার অবস্থা তার নেই। 7 মাসে ভরা পেট, কঙ্কালসার শরীর, খুব একটা জোর পায় না শরীরে। কিন্তু সে গেল কোথায়? জেলার সরকারি মেডিকেল কলেজে প্রফেসর পদে জয়েন করেছে মাহির। আজ প্রপ ছিল, তাই ফিরতে দেরি হয়েছে। কিছু দূর আসার পর খেয়াল করে আন্তারার 2 ভাই আশেপাশে পাগলের মতন কিছু খুঁজতেছে। বাইক থেকে নেমে তাদের জিজ্ঞেস করতেই বলল, আনাকে পাচ্ছি না, বিকেলে বাইরে গেছিল, এখনো বাড়ি যায় নাই। এই অবস্থায় কথা শেষ হওয়ার আগেই বৃষ্টি নামলো ঝুমঝুমিয়ে। মুহূর্তে ভিজে গেল চারপাশের সব। কি মনে করে মায়ের ছুট লাগলো সাবেদদের বাগানে। পিছন পিছন আন্তারার 2 ভাই। মাহির এসে থমকে দাঁড়িয়ে আছে। আন্তারার 2 ভাই এসে দেখলো মাটিতে পড়ে আছে আন্তারা। বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ে বিপরীতে মাটি সহ জায়গা করে নিচ্ছে তার মুখে। আবছা আলোয় কারোর বুঝতে অসুবিধা হচ্ছে না তাদের সামনে বিপদ, ভয়ানক বিপদ অপেক্ষা করছিল। আমরা কি কোনো কিছু করতে পারি না? অতীত নয়, আগামীর জন্য ওকে বাঁচতে শেখাও মাহির। ওর প্রতি আমার তেমন অধিকার নেই ম্যাম। ডক্টরদের রোগীর সাথে যোগাযোগ রক্ষার জন্য তোমার কি সম্পর্কের প্রয়োজন? ওর অতীত। থামো, শোনো, ওকে হাসতে শেখাতে হবে না। শুধু এটুকু খেয়াল রাখো যেন কান্না না করে। ব্যাস, মোট কথা ব্যস্ত রাখো। অতীত হচ্ছে নর্দমার পচা পানি, যত ঘাটবে ততই দুর্গন্ধ ছড়াবে। তাই বর্তমান বুঝতে শেখাও। কোনো মনোবিশেষজ্ঞকে দেখাতে হবে না, ওর সাথে ওর সন্তানের পরিচয় করাও। আসলের থেকে সুদ বেশি প্রিয় হয়। তোমার রোগী অতীতে এত মগ্ন সে নিজের ভিতরে অস্তিত্ব সম্পর্কে টের পাচ্ছে না। তাকে সন্ধান দাও তার সন্তানের। মাহির বসে আছে তার এক সিনিয়র প্রফেসরের সামনে। আন্তারাকে নিয়ে আসার পর সম্পূর্ণ চিকিৎসা উনি করছেন। আদ্যপান্ত সব শুনে উনি মাহিরকে এই পরামর্শ দিলেন এবং এরপর চেম্বার ছেড়ে বেরিয়ে চলতে লাগলেন আন্তারার কেবিনের দিকে। আন্তারার 2 চোখ বন্ধ, চুপচাপ শুয়ে আছে সে। হাতে স্যালাইন চলছে। শরীর প্রচণ্ড দুর্বল। আজ বিকেলে বকুলতলায় বসেছিল। ওঠার সময় মাথায় বেশ চিনচিনে ব্যথা হচ্ছিল।
চোখের সামনে পুরোটা প্রকৃতি ধীরে ধীরে ঝাপসা হতে লাগলো। একটু বিশ্রামের জন্য চুপচাপ গাছের গোড়ায় বসে, তারপর আর কিছুই মনে নেই। যখন জ্ঞান ফিরল তখন খেয়াল হলো ছোট ভাই হাত ধরে কান্না করছে। পাশে ভেজা পাঞ্জাবি পরা দাদাভাই জবুথবু হয়ে দাঁড়িয়ে আছে। পেটের মধ্যে তরল ঠান্ডা জাতীয় কিছুর উপস্থিতিতে চোখ মেলে তাকায় আন্তরা। তার 7 মাসের ভরা পেটে নার্স কিছু লাগাচ্ছে। তারপর ঘরে এলেন পরপর দুজন মানুষ, একজন বয়স্ক মহিলা ডাক্তার, অন্যজন মাহির। আন্তরা বাম পায়ে বেশ টান অনুভব করছে। কেমন এক বিশ্রী পরিস্থিতি। তার পেট থেকে কাপড় সরিয়ে ফেলা হয়েছে, অথচ মাহির সামনে। মাহিরের দিকে তাকিয়ে তার প্রতি শ্রদ্ধা যেন কয়েকশো গুণ বেড়ে গেল, কারণ মাহিরের দৃষ্টি নিচের ফ্লোরের দিকে। বয়স্ক ডক্টর পেটের মধ্যে চাপ দিয়ে কিছু করছে। আন্তরা চোখ বন্ধ করে রইল। তারা চোখ মেলে তাকাও, দেখো। মাহিরের কথায় আন্তরা চোখ মেলে তাকিয়ে স্ক্রিনে ছোট্ট একটা বাচ্চার অবয়ব দেখতে পায়। ছোট্ট একটা প্রাণ নিজের মধ্যে ধীর গতিতে বেড়ে চলেছে, অথচ সে দু চোখের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ল নোনা জলের স্রোত। তুমি কি ওকে শুনতে চাও? ডক্টরের কথায় ইশারায় সম্মতি দিলে নার্স আন্তরাকে উঠিয়ে বসিয়েছে। ততক্ষণে হাতের ক্যানোলা থেকে স্যালাইনের লাইন খুলে ফেলা হয়েছে। ভদ্রমহিলা আন্তরার হাত নিয়ে ওর পেটের উপর রেখে বললেন, তুমি মা, অনুভব করো তোমার সন্তানের হৃদস্পন্দন। দেখবে বাঁচতে ইচ্ছে করবে, এই সন্তানের জন্য বাঁচতে ইচ্ছে করবে। ইংরেজিতে একটা কথা আছে, নেচার রিভেঞ্জ ইজ এ কাইন্ড অফ ওয়াইল্ড জাস্টিস, হোয়েন নেচার টেক রিভেঞ্জ ইটস বিকাম ফাইটফুল। অর্থাৎ প্রকৃতি প্রতিশোধ হয় এক প্রকার বন্য ন্যায় বিচার। যখন প্রকৃতি প্রতিশোধ নেয় তখন সে প্রতিশোধ হয় কুৎসিত প্রতিশোধ। তেমনি হয়তো হতে চলেছিল মারিয়া সাবেতের সন্তানের সাথে। শিশু বিভাগের এক বাচ্চাকে নিয়ে বেশ হইচই লেগেছে। জন্মের সময় বাচ্চাটা ঠিক ছিল, কিন্তু হঠাৎ শ্বাস নিতে পারছে না। বাচ্চাটার বয়স মাত্র 17 ঘন্টা। তাছাড়া অন্য রোগের লক্ষণ দেখা দিয়েছে। যদি মেডিসিনে ঠিক মতন রেসপন্স না করে তাহলে বাঁচানো মুশকিল। হাসি খুশি সাবেতের মায়ের চেহারা একরাশ ভয়ে কুঁকড়ে আসছে। তবে কি আন্তরার অভিশাপ লাগলো তার নাতির উপর? মরে যাবে কি সাবেতের প্রথম সন্তান? শরতের আকাশ গাঢ় নীলের মাঝে উঠছে একদল মেঘ, শুভ্র সাদা মেঘ। ঝকঝকে আকাশ, সাথে হালকা বাতাস জানান দিচ্ছে শীত এলো বলে। আন্তরাকে নিয়ে পরদিন ছোট ভাই হাসপাতাল থেকে যখন ফিরলেন তখন বেলা বেশ খানিকটা হয়েছে। পুরো রাস্তা আন্তরা হিসেব মিলিয়েছে পাওয়া না পাওয়ার। কোথায় কি কমতি, নিয়তি কেন এমন প্রতিদান দিচ্ছে, এসব সব চিন্তার যোগফল শূন্য। বাড়ির সামনে যেখানে সবজির বাগান করা হয়েছে সেখানে একটা চেয়ার পেতে বসেছিল আন্তরা। চোখের সামনে বিস্তৃত এক ক্ষেত, যেখানে চাষ করা হয়েছে নানান জাতীয় সবজি। শীত এলে কানায় কানায় ভরে যায় এ মাঠ। সব প্রকার সবজি চাষ হয় এখানে। একপাশে লাগানো হচ্ছে টমেটোর চারা, বেগুনের চারা সহ আরও কত কিছু। খুব মনোযোগ দিয়ে আন্তরা সেসব দেখছিল। তন্দা ঘুরে চলে গিয়েছিল সে ঠিক এমন সময় মাথায় কারো স্পর্শ অনুভব করে সে। চোখ মেলে তাকিয়ে দেখে খাকি রঙা চাদর গায়ে দাঁড়িয়ে আছে তার স্কুলের হেড স্যার। ভরা পেট নিয়ে উঠে বসতে অসুবিধা হচ্ছিল, তাই কুমুদ বেগম সাহায্য করলেন। পাশের চেয়ারে হেড স্যার বসতে বসতে বললেন, কেমন আছিস রে মা? আলহামদুলিল্লাহ, আপনি? আমি ভালো। খেয়েছিস কিছু? আন্তরা মাথা দুলিয়ে না সূচক ইশারা করে। একটা দীর্ঘ শ্বাস ফেলে হেড স্যার বলতে লাগলেন, সেদিন সাবেত আমার কাছে গিয়ে হাতে ধরে তোকে চাইলে আমি না করিনি। জানি তোর ভাইরা আমার উপরে কথা বলবেন না। তাছাড়া সাবেত 1 গ্রাম নয়, পুরো 10 গ্রামের পরিচিত মুখ। তাই আমি নিজে ওয়ালিয়া হয়ে বিয়ে দিয়ে দিলাম। কিন্তু সেই সাবেত এমন করবে কে জানতো? তোর বাবা মারা যাওয়ার পর তোকে গাছ দিয়েছিলাম। দেখ আজ সেই গাছগুলো কত বড় হয়েছে। ঠিক তেমনি আমার ভুল তোর জীবন শেষ করে দিয়েছে। কিন্তু মা, তুই তো মা হতে চলেছিস। মায়ের সাথে যে অন্য কোনো সম্পর্ক থেকে ভিন্ন। মা মমতাময়ী, স্নেহময়ী, সন্তান তার কাছে আগে। একটা হাড় ভাঙলে আমরা কেমন করি, আর 57 ইউনিট ব্যথা সহ্য করে সন্তান জন্ম দিয়েও তোরা হাসতে জানিস। সফোক্লেস কি বলেছিলেন জানিস? সন্তানরা হচ্ছে মায়ের জীবনের নঙ্গর। মা, তোকে বাঁচতে হবে তোর সন্তানের জন্য। তোর জন্য আজ আমি অন্য কিছু না, চা বাগানের 11 বছর বয়সী এক মেয়ে
দীপাবলির গল্প নিয়ে এসেছি, তুই এটা পড়বি। দীপার মাস্টার মশাইয়ের মতন আমি সাহায্য করতে পারবো না, তবে দোয়া করি তুই বড় হবি, অনেক বড়। আন্তারা হাতে হেড স্যার সমরেশ মজুমদারের লেখা সাতকাহন উপন্যাস দিয়ে চলে গেলেন। আন্তারা চোখ তুলে তাকায় না, তাকালে হয়তো দেখতো ভদ্রলোক চাদরের এক পাশ দিয়ে চোখের পানি মুছতে মুছতে যাচ্ছেন। জমে মানুষে টানাটানি চলছে মারিয়ার ছেলেকে নিয়ে। প্রথম প্রথম ছেলে স্বাভাবিক শিশুর মতন ছিল, স্বাভাবিকভাবে বুকের দুধ খাচ্ছিল, কিন্তু হঠাৎ দুধ খাওয়া বন্ধ করে দিল, মুখ চোয়াল শক্ত করে বন্ধ করে রেখেছে। পরদিন সকালবেলায় অবস্থা আরও খারাপ। বাচ্চা কাঁদছিল না, কিছুক্ষণ পর শরীরে খিঁচুনি দিয়ে বাঁকা হয়ে যাচ্ছিল। বুঝতে অসুবিধা হলো না যে এটা ধনুষ্টঙ্কারের লক্ষণ। নবজাতকের এমন রোগ, তা আবার অস্ট্রেলিয়ার মতন দেশে। অবাক হচ্ছিল সাবেতের মা। যতদূর জানে সেটা হয় বাংলাদেশের মতন দেশে। পশুর মলের সাথে জীবাণু ছড়ায় এই রোগের। মারিয়া অবস্থা শোচনীয়, চোখ মুখ ফুলে গেছে, কান্নার ধমকে কথা বলতে পারছে না। এই বাচ্চাই যে সাবেত আর তার বন্ধন। যদি এর কিছু হয়ে যায় তাহলে সাবেতকে আটকাবে কি বলে? সাবেতের মা তার ছেলের সুখের জন্য, জেদের জন্য মারিয়াকে ছাড়তে দুবার ভাববে না, এটা মারিয়া জানে। মারিয়ার সামনে এখন বিশাল সমুদ্রের ভয়াবহতা, কারণ সে এখন অথৈ জলে পড়েছে, যার একমাত্র ভাষার উপায় তার সন্তান, না হলে ডুবে মরা যে নিশ্চিত। আজ বহুদিন পর আন্তরা ফোনের স্ক্রিনে দেখতে পেল কল এসেছে বাইরের দেশ থেকে। ত্রস্ত হাতে রিসিভ করতে ওপাশ থেকে কারো কান্নার স্বর ভেসে এলো। আন্তরা, ও আন্তরা, আমি তোর মা বলতেছি। তুই কি অভিশাপ দিছিস আমার পোলারে? দিস না মা, তুলে নে, নইলে ওর পোলাটা যে বাঁচবো না। এক রত্তির পোলা যে, ওই পোলা আমার সাবেতের খুশি, মারিয়া সাবেতের ভবিষ্যৎ। তুই অভিশাপ দিস না। আন্তরার বুঝতে সমস্যা হলো না যে সাবেতের নবজাতক ছেলের কিছু হয়েছে। আন্তরা আজ বলতে বড্ড ইচ্ছে করছে, আচ্ছা মা, তাহলে আমার গর্ভের ভিতর বেড়ে ওঠা শিশুর কথা আপনাদের মনে হয় না? সে কি আপনার ছেলের ভবিষ্যৎ হতে পারতো না? আপনি কেন চলে যাওয়ার পর কোনো খোঁজ খবর নিলেন না? কিন্তু এসব বলা হয়ে ওঠে না, কারণ যে মানুষগুলো আপন নয় তাদের জন্য কার সাথে যুদ্ধ করবে? মারিয়ার সাথে না। সাবেত নিজ ইচ্ছায় মারিয়াকে বেছে নিয়েছে, তাই যা নিজের নয় সেসব নিয়ে আন্তরা কিছুই বলল না। আপনার ছেলে কিংবা কারোর প্রতি আমার কোনো অভিযোগ নেই। জীবনের স্বার্থের জন্য আপনারা এমন করেছেন। আমি আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ বা অভিশাপ রাখিনি। ভালো থাকুন আপনারা। দোয়া করি দ্রুত আপনার ছেলের ভবিষ্যৎ সুস্থ হয়ে উঠুক। তুই বাচ্চাটাকে রেখেছিস নাকি? ভালো থাকবেন মা, রাখছি। আসসালামু আলাইকুম। আজ অনেক দিন পর আন্তরা দুহাত আছড়ে ফেলে বাবার ঘরে কাঁদছে। ঘরের বাইরেই বসে আছে তার দুই ভাই, মামা, ভাবি, মা। তাকে কেউ সামলাচ্ছে না। শুধু বড় ভাই হুঙ্কার দিয়ে বললেন, আজ যেন তোর চোখের পানি শেষ ঝরে, এরপর তোর চোখের পানি আমি বরদাস্ত করব না। তাই আজ সব শোক কাটিয়ে মাগরিবের আজান পড়ে নে। সাবেত আজ থেকে তোর জন্য মৃত হলো। গ্রামের রীতি অনুসারে কাল থেকে আমরা 3 দিন সব পালন করব। 3 দিনের দিন মানুষ খাইয়ে দেব। তোর দুঃখের মৃত্যু আজ হলো, কথাটা মাথায় রাখিস। আমি মস্তিষ্কের সমস্ত জানালা খুলে দাঁড়িয়ে রয়েছি, কেউ আসছে না, না রোদ, না পাখির নেকলেস, কেবল উত্তর পাহাড়ের হিম। ঠান্ডা হাত শুয়ে যাচ্ছে ব্যথিত চিবুক। বিস্মৃতির বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছে একা, কেউ আসছে না, না স্বপ্ন না ঘুম, কেউ নয়। আদারপুরের বাস, কত দূর থেকে তুমি আসো? জানালার গ্রিল ধরে দাঁড়িয়ে আছে মাহির, দৃষ্টি বাইরের বিস্তৃত আকাশের দিকে। হঠাৎ নিজের দু চোখ বন্ধ করে নিল। পর মুহূর্তে মানসপটে ভেসে উঠল এক মায়াদেবীর ছবি। ঠোঁটের নিচে ডান পাশের তিল, হাতের অনামিকায় কুইন আংটি, পনিটেইল করে বাঁধা চুল বা হাতের রিস্ট ওয়াচ। চল শক্ত হয়ে গেল মাহিরের। নিজেকে ধাতস্থ করে চোখ মেলে তাকালো আন্তরার দিকে। বিছানায় বসে আছে আন্তরা, প্রায় 10 মাসের ভরা পেট নিয়ে বসে আছে সে। চোখে মুখে লেপ্টে আছে একরাশ স্নিগ্ধতা। মাহির ভাই, তোমার মায়াদেবীর কথা ভাবছিলে? এ গল্পে না হয় আমার মায়াদেবীর প্রেম কাহিনী অজানাই থাকুক। কেন? এই গল্পটা তোর হোক তারা, গল্পটা তোর হোক। অন্য কোনো এক গল্পে না হয় থাকবে আমার গল্প কথা। খুব ভালোবাসো তাই না? হঠাৎ এ প্রশ্ন।
না হলে তোমার কণ্ঠে রুদ্রবাবুর কথায় এত আবেগ ঝরে পড়তো না। তাই বুঝি আমরা বড্ড ভুল সময়ে ভুল মানুষকে ভালোবেসে ফেলি, তারপর সেই ভাঙাচোরা মন নিয়ে ঘুরে বেড়ায়। প্রতি উত্তরে আন্তরা কিছুই বলল না। হলুদের ডালি নিয়ে ধীর গতিতে এগিয়ে চলল উঠানের দিকে। বাড়িতে মানুষ গিজগিজ করছে এখনই। বাচ্চা বুড়ো সবাই আনন্দে মেতে উঠেছে বিয়েতে। মাঝে সময় কেটেছে 2 মাস। 2 মাসে সাবেত নানাভাবে চেষ্টা করেছে আন্তরার সাথে যোগাযোগ করার, কিন্তু পারেনি। তাই আজ বাধ্য হয়ে এলো ইমনের কাছে। ফ্ল্যাটের দরজা খোলা রেখে ইমন তখন রান্নায় ব্যস্ত। ফোনের অপর পাশ থেকে ভেসে আসছে তার স্ত্রী কণ্ঠস্বর। তাদের কথোপকথন শুনে থমকে দাঁড়ায় সাবেত। আন্তরাকে মেনে নিচ্ছে তাইলে? বুবুরে মানছে, আর না মানার কিছুই নাই। বুবুর নামে তার বাপে মেলা কিছু দেয়া গেছে। তুমি কি বিয়া বাড়িতে? কুমুদ ভাবি একা কত সামলাবে, তাই আসতে হইল। মাস্টার চাচা আসছে নাকি? আসছে। হলুদ বাটা শেষ, একটু পরেই মাহির ভাই নিয়ে যাব। আনু কেমন আছে? আল্লাহ ভালোই রাখছে। মাহির ভাই তার হাল ধরেছে, সে খারাপ থাকবো কেন? কথোপকথন শুনে সাবেত নিশ্চিত হলো আজ আন্তরা মাহিরের হলুদ হচ্ছে, কাল বিয়ে। সে তো সাইন করেনি তালাকনামায়, তাহলে আন্তরা বিয়ে করে কিভাবে? পরক্ষণে মনে হলো মা তো আগেই বলেছিল তাদের পরকের কথা। আর যাই হোক, আজ থেকে সাবেত আর কখনো আন্তরাকে মনে করে কষ্ট পাবে না, মারিয়াকে কষ্ট দিবে না। লাল কালো মিশেলে শাড়ি পরনে আন্তরা হাসি মুখে হলুদ বাটি এনে দাঁড়ালো ভাইয়ের সামনে। তারপর ডান হাত দিয়ে আসলে কোনায় হলুদ নিয়ে লাগিয়ে দিল ভাইয়ের কপালে। আজ তার ছোট ভাইয়ের হলুদ হচ্ছে, কাল বিয়ে। দেখে মনে হচ্ছে এই আন্তরার কোনো দুঃখ নেই যে দুঃখের গল্প শুনিয়ে কারো মন খারাপ করবে কেউ। কিন্তু খুব একটা সময় এই সুখ স্থায়ী হলো না। দুহাতে পেট ধরে ধীরে ধীরে হেঁটে সরে এলো সে। এক অসহ্য যন্ত্রণায় ছটফট করতে লাগলো। বুঝতে সমস্যা হলো না যে সময় আর নেই, দ্রুত নিতে হবে হাসপাতালে। আজ অনেক রাত পর সাবেত নিজের শরীরে আমন্ত্রণ জানালো মারিয়াকে। নিশায় ভূত সাবেত যখন মারিয়াতে মত্ত, তখন মনের কোনো এক রাজ্যের অন্ধকার কুটিরে বন্দি আন্তরার অনুভূতিগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। কেন যেন আন্তরার কথা বড্ড বেশি পোড়াতে লাগলো তাকে। মারিয়াকে ছেড়ে ত্রস্ত হাতে সিগারেট ধরায় সাবেত। বারবার মনে হচ্ছে আন্তরা তাকে ডাকছে। ডেলিভারি রুমের চারিপাশে আন্তরা চিৎকারে ভারী হয়ে উঠেছে। ঠিক ৪৫ মিনিট পর আন্তরা জন্ম দিল এক শিশু, এক পুত্র সন্তান। তবে তাকে কোলে নেওয়ার আগেই স্থির হয়ে গেল আন্তরার দুহাত। এক ফালি রোদ এসে পড়েছে ঘরের এক কোণে। ছোট ছোট নরম আদুরে হাত দুটো জড়িয়ে ধরে আছে আন্তরার গলা। এক মিষ্টি গন্ধ নাকে আসছে, ঠিক যেমন সাবেতের গা থেকে আসতো। আন্তরা পিটপিট চোখে তাকিয়ে ছেলেকে একবার দেখল। কাঁথাটা টেনে ছেলের শরীর ঢেকে দিয়ে কিছুক্ষণ চোখ বুজে রইল। দেখতে দেখতে কেটে গেল 4 বছর। ছোট্ট সাপওয়ান দেখতে দেখতে বড় হয়েছে। আন্তরার মাথার উপর বটবৃক্ষের ছায়া হয়ে আছেন তার মা। সব পাল্টেছে। অতীত এখন ধুলো পড়া স্মৃতির বই, কিছুই নয়। এই 4 বছরে যদি কিছু পাল্টে না থাকে তা হলো আন্তরার বকুলতলায় যাওয়া। সমাজের চোখে, পরিবারের চোখে আন্তরা সাবেতের জন্য কোনো অনুভূতিহীন, তবে সবার দৃষ্টির অগোচরে আন্তরা যেন সেই সপ্তদোষী আন্তরায় রয়ে গেছে। প্রতি রাতে বকুল ডালে মালা ঝুলে, ফুল না থাকলে ঝুলে নগ্ন সুতো। সাবেত এখন অন্যের, তাতে কি? আন্তরার মনের রাজ্যে যে সাবেতের বসবাস, সে তো ঠিক আগের মতন আছে। ভালোবাসতাম বলে কোনো শব্দ হয় না, ভালোবাসা কখনো প্রাক্তন হয় না। আমি আজ যাকে ভালোবাসি কাল সে আমার রইল না বলে যে তাকে অপমান করে কথা বলবো কিংবা তাকে ভুলে যাব এমন তো নয়। সে থাকুক না তার ভালোবাসাকে নিয়ে সুখে। আমার জন্য কেউ ভালো না থাকুক, অন্তত কষ্ট না পাক, এটাই তো কাম্য। ছেলেকে রেখে বিছানা থেকে নেমে এলো আন্তরা। বাইরে থেকে ছোট ভাবের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। ভদ্রমহিলা আন্তরাকে এই বাড়িতে একদণ্ড সহ্য করতে পারে না। পাকঘরে 2 জা মিলে রান্না করছে। কুমুদ বেগম বরাবর চুপচাপ থাকে। আজ কামিনীকে জবাব দিতে বললেন। কামিনী শোন, আমি যখন এ বাড়ি এসেছিলাম তখন আনা বড্ড ছোট। তখন থেকে আনাকে মানুষ করেছি। আগ্রহ পরে জন্মেছে, কিন্তু আনা আমার প্রথম সন্তান। তুই আমার সামনে আমার আনাকে কিছুই বলবি না। ভাবি ভালো হলে জামাই ছাড়তো। সাবেত হিরে চিনেনি, এটা তার দোষ। আর হ্যাঁ, তোকে একটা কথা বলি, আনা তোদের সংসারে না, আমরা আনার সংসারে আছি। এ বাড়ি আমতারার নামে লিখে দেওয়া হয়েছে তোর বিয়ের আগেই। এমনকি যে পানের বহরের একটা মোটা অঙ্ক তুই নিস, সেটাও আনার নামেই।
মানে? তোর স্বামীকে জিজ্ঞেস করিস, ভালো করে বলতে পারবে। সাবেতের মায়ের অবস্থা ভীষণ খারাপ। পুরো শরীরে কিছু একটা ব্রণের মতন উঠেছে, তারপর সেখান থেকে ঘা হতে রূপান্তরিত হয়েছে, বাজে গন্ধ আসে। সাব্বির ওদের ছেড়ে বছর দুয়েক আগেই পা বাড়িয়েছে ডেনমার্কে। সাবেত আছে মারিয়া, সায়র এবং মাকে নিয়ে। মায়ের দেখাশোনা মারিয়া করে না, ডক্টর দেখানো থেকে শুরু করে সবটা সাবেত নিজেই করে। সাবেতের মায়ের মুখে ইদানিং একটা কথাই শোনা যায়, সে ভুল করেছে, পাপ করেছে, তাই আজ এই পরিণতি। মায়ের প্রতি সাবেত কোনো ঘৃণা বা অবজ্ঞা কাজ করে না। আলতো হাতে মায়ের চুল আঁচড়ে দিচ্ছিল সাবেত, তখন সাবেত মা বললেন, সাবেত বাবা, বলো মা, দেশে নিয়ে যাবে আমায়? দেশে কে আছে মা? তোর স্ত্রী আন্তারা আছে, তোর সন্তান আছে। সাবেতের চিরুনি থেমে গেল। ত্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, আমার সন্তান? হ্যাঁ, তুই দেশে যাওয়ার পর আন্তারা গর্ভবতী হয়। আমরা যখন এখানে আসি তখন আন্তারা 5 মাসের অন্তঃসত্ত্বা। আর আন্তারা তোকে তালাকনামায় সই করে দেয়নি, ওটা জাল ছিল। আন্তারার ফোন থেকে তোর নাম্বার ব্লক, তোর ফোন হারানো, মায়ের সাথে সম্পর্কে কথা, এসব মিথ্যা। আমি সব করেছি মারিয়ার কথায়। ও যা যা বলেছিল তোদের ভালো ভবিষ্যতের আশায় আমি এসব করেছিলাম। অথচ দেখ, সাব্বির আমার সাথে কথা অবধি বলে না। আমি ওকে আমার কসম দিয়েছিলাম আন্তারা। সাবেত ধীর গতিতে মায়ের ঘর থেকে চলে এলো। পুরো পৃথিবী ওলটপালট লাগছে। চারপাশ হঠাৎ গুমোট হয়ে উঠেছে। মনে হচ্ছে এখানে সতেজ নির্মল বাতাসের বড্ড অভাব। বিকেল হতে গ্রামের পরিবেশ মুখরিত হয়ে উঠেছে। আন্তারার কপাল বিদেশি মেয়েরা বারবার পোড়ায় বলে। গ্রামের সবার ধারণা ছিল মাহির আন্তারাকে বিয়ে করবে, কিন্তু আজ মাহিরের বাড়িতে এক মেয়ে এসে উঠেছে। শার্ট প্যান্ট পরা মেয়ে। বাড়ির উঠানে বসে আছে সে, পনিটেইল করে বেঁধে রাখা চুলের কিছুটা সামনের দিকে, হাতে থাকা কুইন আংটির দিকে নজর। চেয়ারম্যান বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। আন্তারা প্রথমে গিয়ে মেয়েটির সাথে কথা বলল, কারণ মাহির তখন বাড়িতে নেই। তাফসির আপু? আগত কণ্ঠস্বরে উৎসের সন্ধানে তাফসিরের মুখ তুলে তাকায়। ভূত দেখার মতন চমকে ওঠে সে। নিজেকে ধাতস্থ করতে কয়েক সেকেন্ড সময় লাগে, তারপর জবাব দেয়, জি, আমার সাথে আসুন। আসলে এখানে এ পোশাকে? তাফসির কোনো কথা বাড়ায় না, চুপচাপ চলে যায় তার সাথে। তাকে শাড়ি পরাতে পরাতে আন্তারা অনেক কথা বলল। সেসব কথা মাহিরা আন্তারাকে বলেছে। কিছুটা ভুল বোঝাবুঝির কারণে তাদের বিচ্ছেদের বয়স 5 বছর। অথচ আজ তাফসির সব ছেড়ে চলে এসেছে এখানে। নিশ্চয়ই মাহির তাকে দেখে চমকে যাবে। আচ্ছা, তাকে রাখবে তো? শেষমেশ অনেক কথার পর মাহির তাফসিরের বিয়ে ভালোভাবেই সম্পূর্ণ হলো। আন্তারা চলে যাওয়ার আগে বলল, আমার এই ভবঘুরে ভাইয়ের দায়িত্ব আজ থেকে তোমার ভাবি। খেয়াল রেখো, আগলে রেখো। তোমার নাম কি? তাফসিরের প্রশ্নে মুচকি হাসে আন্তারা, তারপর বলল, আফিয়া আন্তারা। তারপর ছেলের বায়নায় দ্রুত সেখান থেকে চলে যেতে হলো তাকে। আন্তারা চলে যাওয়ার পর তাফসির পাশে থাকা অন্য এক মেয়েকে জিজ্ঞেস করলো, বাচ্চাটা কে? সাফওয়ান। ওটা তো তারা বাবুর ছেলে। ওর বাবার নাম সাবেত স্বামী? হুম, সেই নাই বিদেশে বিয়ে করছে। তাফসির আশেপাশে অন্য কারো কথায় আপাতত কান দিতে পারছে না। তার শুধু এটা মনে হচ্ছে, আচ্ছা, শ্যাম কি জানে তার সাফওয়ান নামের এক ফুটফুটে ছেলে আছে? সাবেত গ্রামে ফিরে এসেছে, একা আসেনি, সাথে এসেছে তার মা, মারিয়া, সায়র। গ্রামের সবার মধ্যে এক চাপা উত্তেজনা কাজ করছে। কি হতে চলেছে এরপর? সাবেত যখন নিজ ঘরের তালা খুলে ভিতরে প্রবেশ করে, তখন বিছানায় ধুলো জমা এক জোড়া চুড়ি দেখতে পায়। চিনতে অসুবিধা হচ্ছে না চুড়িগুলো কার। পরম যত্নে বুকে আগলে ধরল সে। মারিয়া চুপচাপ দাঁড়িয়ে দেখছে। সাবেত তাকে ত্যাগ করেনি ছেলের মুখের দিকে তাকিয়ে, কিন্তু আর কখনো গ্রহণ করবে না এটা মারিয়া জানে। না রইল এ কুল না ও কুল। আন্তারা চুরি হাতে সাবেত পুরো ঘরে চোখ বুলিয়ে দেখছিল। যেভাবে হোক না কেন সে আজ আন্তারাকে ফিরিয়ে আনবেই। তাই ত্রস্ত পায়ে এগিয়ে যাচ্ছিল আন্তারার বাড়ির দিকে। যাওয়ার সময় পথে বকুলতলা দেখে যাচ্ছে। সেখানে ঝুলছে এক বকুলের মালা। বকুল গাছের পাশে হাসনাহেনা ফুলগুলো মাটিতে পড়ে আছে। আন্তারা অবশ্যই তাকে এখনো ভালোবাসে, তার জন্য অপেক্ষা করছে। না হলে কি আর বকুলতলায় মালা থাকতো? সাবেত যখন আন্তারার বাবার বাড়ি পৌঁছেছে, তখন খেয়াল হলো বাহির বাড়ি এক জায়গায় খেজুরের ডাল, বড়ইয়ের ডাল রাখা। গ্রামে এসব তখন রাখা হয় যখন ওখানে কোনো মৃত ব্যক্তিকে ধোয়ানো হয়। বাড়ির ভিতর প্রবেশ করতে খেয়াল করলো বাড়িটা অদূর অতীতে কারো মৃত্যুর সাক্ষী হয়েছে।
উঠোন পেরিয়ে সামনের বারান্দায় বসে বছর চারেকের ছেলে ডাল দিয়ে ভাত মেখে খাচ্ছে। ছোট ছোট হাতগুলোতে ভাত খুব অল্প জায়গায় করে নিচ্ছে, তবুও সে চেষ্টা করছে। তার ভাত খাওয়ার আনাড়িপনা বলে দিচ্ছে সে সচরাচর নিজ হাতে ভাত খায় না। কোথা থেকে কুমুদ বেগম এগিয়ে এসে ছেলের দিকে ডিম এগিয়ে দিতে দিতে বললেন, এ কি সাপাওয়ান, খালি ডাল দিয়ে খেলি, ডিম নিলি না? ছেলেটা হাত ধুয়ে পরনে থাকা প্যান্টে হাত মুছতে মুছতে বলল, মায়ের কাছে যাই মামি। কুমুদ বেগমের উত্তরে অপেক্ষা না করে দৌড়ে চলে গেল সে। আসলে মুখ ঢেকে ঢুকরে কেঁদে উঠলেন কুমুদ বেগম। তারপর উঠে ঘুরে দাঁড়াতেই দেখতে পেলেন সাবেতকে। সাবেতকে দেখে তার কোনো উৎসাহ হচ্ছে বলে মনে হলো না। বাড়ির মেহমান হিসেবে চেয়ারে এগিয়ে দিলেন সে। বসতে দিয়ে জিজ্ঞেস করলেন, কেমন আছো? আছি ভাবি, আপনি? প্রতি উত্তরে কুমুদ বেগম হাসলেন। ঠিক সে সময় সেখানে এলো মাহির তাফসির। তারা খবর পেয়েছে সাবেত এ বাড়িতে এসেছে। আনতারা কথা জিজ্ঞেস করতে কেউ কিছুই বলল না। সবাই যেন চাইছে সাবেত আনতারা থেকে দূরে থাকুক। কিন্তু তাই কি হয়? ভালোবাসা কখনো কমে না, দিন দিন বাড়ে। সে মানুষ থাকুক আর না থাকুক। তুই ছিলি না কিন্তু আনতারার মনে ছিলি। তোদের পাগলামি তুই ভুলে গেলি, মেয়েটা মনে রাখলো। প্রতিদিন মালা ঝুলানো তার জন্য গুরুদায়িত্ব। ফুল ফুটুক না ফুটুক, ঝড় বৃষ্টি শীত বর্ষা কিছুতে বাধা ছিল না। তাই তো 3 দিন আগেও এক রাতে সে বেরিয়েছিল বকুলতলায় ফুল কুড়াতে, মালা ঝুলাতে। ঝুলিয়েছিল, পাশের হাসনাহেনার সৌরভে মুখরিত ছিল চারিপাশ। মালা ঝুলিয়ে চলে আসার সময় কোনোভাবে তাকে সাপে কাটলো। হয়তো বাঁচতে চেয়েছিল, তাই ছুটেছিল কিন্তু পারেনি। হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিল বকুলতলায়। আমরা পেয়েছিলাম বেলা 9টার দিকে। ততক্ষণে আমার তারা সত্যি আকাশের তারা হয়ে চলে গেছে। আজ তারা মারা যাওয়ার 3 দিন। গোরস্থানে একটা নতুন কবরের সামনে দাঁড়িয়ে সাবেতকে কথাগুলো বলছিল মাহির। সাবেতের দৃষ্টি তখন কবরের দিকে স্থির। ইচ্ছে হচ্ছে কবরে মাটি খুবলে তুলে ফেলতে, একবার নিজের বুকের সাথে আনতারাকে জড়িয়ে নিতে। ঠিক তখন মনে পড়ল, আনতারা বলেছিল, আমি তো দূর, আমার লাশটাও যেন দেখার ভাগ্য না হয় আপনার। এসবের থেকে মৃত্যু আজ বড়ই সুখের মনে হচ্ছে সাবেতের। আনতারা তাকে এভাবে শাস্তি দিবে কখনো চিন্তা করেনি। নীরবে শুধু সহ্যই করেছে। শাস্তি কি আনতারা দিল নাকি প্রকৃতি? আনতারার কবরের পাশে দাঁড়িয়ে থাকা সাবেতের দৃষ্টি হঠাৎ বকুলতলায় স্থির হলো। দূর থেকে দাঁড়িয়ে সাবেত দেখতে পেল 4 কি 5 বছর বয়সী এক বাচ্চা ছেলে বকুল গাছের সব থেকে নিচু ডালে সদ্য গাঁথা এক বকুলের মালা ঝুলাচ্ছে।